স্বাগতম দর্শক ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। কানপুর টেস্ট শেষ, সেই একই হতশ্রী ব্যাটিং বাংলাদেশের, একই ধরনের পারফরমেন্স, ফলাফলও একই। মজার বিষয় আমাদের গেস্টও একই, মাজারুদ্দিন অমি ভাই। চেঞ্জ করে দাও অমি ভাই, হাসিটা নিশ্চয়ই একটু কষ্ট করেই হাসতে হচ্ছে, মানে আমরা তো মন খুলে হাসতে পারতাম যদি টেস্টটা ড্র হতো। এক শব্দে বাংলাদেশের পারফরমেন্সের যদি ব্যাখ্যা করতে বলি। ইনকনসিস্টেন্ট, কোনো রকমের কনসিস্টেন্সি নাই, দুঃখজনক পারফরমেন্স এবং কোনো প্রাপ্তি খুঁজলে কিছু পাওয়া যাবে না। আসলে ওই একটা 100 মোমিনুলের, এটা একটা ভালো একটা দিক ছিল, এছাড়া আসলে ওরকম কিছু নাই পুরো সিরিজেই। যদি বলি ফার্স্ট টেস্টের কথা যদি বলি, দুঃখজনক, খুবই স্যাড যে ব্যাটারদের কাছ থেকে যতটুকু এক্সপেকটেশন ছিল পাকিস্তান টেস্ট সিরিজ জয়ের পর, ওর ধারে কাছেও আমরা ছিলাম না আসলে। সো খুবই দুঃখজনক, বাট ইন্ডিয়াকে ফুল মার্কস, দ্য ওয়ে দে প্লেড। তারা শিখিয়েছে কিভাবে টেস্ট ক্রিকেট 2 দিনেও জিততে হয়। যদি ইচ্ছা থাকে, একটা দল যদি চায়, তাহলে কতটুকু করা সম্ভব সেটা দেখিয়েছে তারা। প্ল্যানিং কাকে বলে, সব কিছু আমাদের তাদের কাছ থেকে অনেক শেখার আছে। সেক্ষেত্রে অবশ্যই আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় দেখছিলাম যে পুরো 5 দিনের টেস্ট, যেখানে প্রায় যদি আমরা 90 ওভার করে ধরি 450 ওভারের মতো খেলা হওয়ার কথা, সেখানে খেলা হলো 173 ওভার 2 বল। বাংলাদেশ খেললো 121 ওভার বা 22 ওভার, মানে মোট কথা যে 2.5 দিন খেলা হয়েছে তার বেশিরভাগই বাংলাদেশ ব্যাটিং করেছে। তারপরেও আসলে হার, ভেবেছিলেন কি যে 2 দিন বৃষ্টির পরে এরকম একটা হার? আসলে শুরুতে ভাবিনি অনেস্টলি, যখন আমরা তৃতীয় দিন শেষ করলাম তখনও এরকম ভাবিনি, বাট যখন চতুর্থ দিন হলো তখন গিয়ে কিন্তু একটা ধারণা পাচ্ছিলাম যে আসলে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি কিন্তু একটা গেস করেছিলাম যে ইন্ডিয়ার তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কনসিডার করলে। সো প্রত্যেকটা পয়েন্ট তাদের জন্য ভাইটাল। সো তারা ওই জায়গা থেকে তাদের হারের চান্স ছিল না, জিতারই চান্স ছিল, বাংলাদেশের ড্র করার একটা সুযোগ ছিল। সো ইন্ডিয়া যে এইভাবে খেলবে এটা খুবই অনুমেয় ছিল, বাংলাদেশ যে এত বাজে করবে এটা ভাবিনি। বাট বাংলাদেশের আসলে ব্যাটিং নিয়ে খুবই অনেক কাজ করার আছে। আপনি যদি টেস্ট ক্রিকেটে কনসিস্টেন্টলি ভালো করতে চান, তাহলে আপনার ইনিংসে 300 রান একটা থাকা জরুরি। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে অফ এয়ারে, যে এই সিরিজে বাংলাদেশ একটাও 300 করেছে নাকি? টিম টোটাল কোনো 300 নাই, 250 নাই। সো এখান থেকে আপনি ম্যাচ জিতবেন কিভাবে, বা ড্রই বা কিভাবে করবেন? 5 দিনে কিভাবে খেলাটা গড়াবেন? একটা 100 আছে, সেটাও মমিনুলের এই ইনিংসে, মানে এই টেস্ট ম্যাচে। এছাড়া কোনো 100 নাই। একটা 5 উইকেট আছে হাসান মাহমুদের, এছাড়া বোলিংয়ে বলার মতো কিছু নাই। সো খুবই হতাশাজনক, কি ভাষায় বলবো আমি জানি না। আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড আসলে। মানে এত আশার বলি আমরা ছাড়ি, এত কিছু বলি, বাট প্লেয়ারদের মধ্যে ওটা রিফ্লেকশন না পেলে তো আসলে আমরা বাইরে থেকে যতই বলবো ক্রিকেটের উন্নতি হওয়া ডিফিকাল্ট না। কিন্তু সমীকরণটা খুব সহজ ছিল, মানে আপনি যদি টেস্টটা ড্র করতে চান সারাদিন ব্যাটিং করতে হবে, কোনো লক্ষ্য নেই, কোনো প্রেশার নেই, জাস্ট উইকেটে পড়ে থাকা। আমরা আসলে সেটাও পারলো না বাংলাদেশের ব্যাটাররা। পুরো ইনিংসে বোধহয় 3 জন ব্যাটার 40+ বা 50+ বল খেললেন। ব্যাটারদের মধ্যে আসলে উইকেটের টাইম কিল করা কিংবা বল নষ্ট করার ব্যাপারটা আসলে কেন গ্রো করে না টেস্টে? এটা হচ্ছে কি, মানে ল্যাক অফ গেম সেন্স, ল্যাক অফ রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতার অভাব। নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হলেন রিভার্স সুইপ খেলতে গিয়ে, জাদেজার মনে হয় ফার্স্ট ওভার ছিল, একটা বল খেললেন, সেকেন্ড বলে এই শটটা খেললেন। লিটন দাস যেভাবে শটটা খেললেন ওটা না খেললেও পারতেন। মুশফিকুর রহিম বুঝলাম যে টেইল এন্ডারদের সাথে ছিলেন, বাট লাঞ্চের আগের ওভারে এইভাবে মারতে গিয়ে উইকেটটা দিয়ে আসবেন, এটাও স্যাড। ওভারঅল সাকিব আল হাসানেরটাও সফট ডিসমিসাল ছিল। আপনি টপ 6-এ, আমি গতদিনও বলছিলাম, টপ 6-এ যদি 2 জন ব্যাটারের ওই মন মানসিকতাই না থাকে যে আমরা পুরো দিন ব্যাট করব, সবাই গিয়ে 4 ছক্কার খেলা দেখাতে চায়, রিভার্স সুইপ, এই সুইপ ওই সুইপ খেলে, মানে আলটিমেটলি তো গিয়ে ড্রেসিং রুমে বসে থাকতে হয়। ক্রিকেট খেলা তো এত ইজি না, যখন আপনি শুরুর দিকে এসে মনে হয় আউট হয়ে গিয়ে আবার বসে থাকেন। হ্যাঁ, মানে ক্রিকেট খেলা তো এত ইজি না যে আমরা যতটা ইজি ভাবি, অতটা ইজি হলে তো সবাই খেলতো ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা তো মাথার খেলা, মাথাটা ব্যবহার করতে হবে। টেস্ট ক্রিকেট আরও বেশি মাথার খেলা। ওয়ানডে T20 হয় যে খুব স্বল্প সময়ের মধ্যে একটা কিছু হয়ে যেতে পারে, বাট টেস্ট ক্রিকেটে ইট রিকোয়ার্স ডিফারেন্ট সর্ট অফ স্কিল সেট, ডিফারেন্ট সর্ট অফ মাইন্ডসেট। আমাদেরও ওই সব নাই। আমরা শুধু আশার উপর ভরসা করেই চলতে চাই, যদি হয়ে গেল তো হয়ে গেল। বাট এভাবে আসলে কনসিস্টেন্টলি ম্যাচ জেতা টাফ, ম্যাচ ড্র করাও টাফ, ভালো অপোনেন্টের সাথে ফাইট দেওয়াও টাফ। তা তো অবশ্যই, কিন্তু তারপরেও আমরা কি অন্তত মানে
যে রানটা আমরা করেছি এবং সেকেন্ড ইনিংসে যখন আমরা অল আউট হয়ে গেল বাংলাদেশ দল, সেটাতে আসলে ব্যাটারদের ভুলগুলো কি ছিল? তারা কেন আসলে এভাবে সফট ডিসমিসাল কিংবা এরকম বাজে আউটগুলো হচ্ছে? বেস্ট হবে ওনাদেরকে জিজ্ঞেস করা, ওনারা তো বলবে না। ওনারা বলবে পিচটা অনেক ডিফিকাল্ট ছিল, বোলিং অনেক ভালো হয়েছে, আমাদের এটা ওইটা সমস্যা হয়েছিল, এগুলো বলবে। বাট নিজেদের দোষ স্বীকার করবে না যে আমি ওই শটটা ওই সময় খেলাটা আমার উচিত হয় নাই, ওই সময় আমার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। কোনো ব্যাটার এটা বলবে না। তিনি খালি উপর দিয়ে ব্লেম দিবে যে হ্যাঁ ব্যাটারদের রেসপন্সিবিলিটি পালন করেনি, বোলারদের বাট কার কী রেসপন্সিবিলিটি এটাও তো জানা দরকার। আমাদের নাম্বার 4-এর কী রেসপন্সিবিলিটি, নাম্বার 5-এর কী রেসপন্সিবিলিটি, এই ম্যাচে কি ডিমান্ড করছিল ওই সময়টাতে। আপনি বলছিলেন সারাদিন ব্যাট করা, এটা তো বাইরে থেকে খালি চোখে সবাই বলতে পারে। তারা ড্রেসিং রুমে কী প্ল্যান করছিল, নাকি প্ল্যান একরকম হয় মাঠে গিয়ে মাইন্ড চেঞ্জ হয়ে যায়, এগুলো নিয়ে কথা বলা দরকার, দায়বদ্ধতা থাকা দরকার যে হ্যাঁ ঠিক আছে একটা ম্যাচ হইতেই পারে। ভাই এভাবে তো অনেক ম্যাচই হয়েছে, আর কত এইভাবে মানে নিজেদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে ক্রিকেট খেলা, যে 4টা ইনিংসের মধ্যে একটা 50 হইলে ওই প্লেয়ার মনে করে ও সেফ, 5টা-6টা ইনিংস একটা 100 হলে ওই প্লেয়ার মনে করে ও সেফ। এই সেফ ক্রিকেট খেললে তো সেফই হবে, ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স আসবে, আমরা ওটা নিয়ে মহাকাব্য লিখবো, কি দুর্দান্ত ইনিংস খেললেন, কি ভালো বোলিং করলেন। দিন শেষে আমি আজকে ফেসবুকে স্ক্রল করছিলাম, আমি কোথাও দেখিনি যে গঠনমূলক সমালোচনা সহ কোনো নিউজ পোর্টাল একটা নিউজের করেছে যে ব্যাটারদেরকে দায় নিতে হবে, এরকম আমি কোনো হেডিং দেখিনি। বা যাচ্ছে তাই ব্যাটিং হয়েছে বাংলাদেশের, টেস্ট ক্রিকেটের মেন্টালিটি ভালো না, আমি এসব দেখিনি। আমি দেখছি যে সাকিব আল হাসানের শেষ ম্যাচ, তাকে সংবর্ধনা, সাকিব আল হাসানের এই শেষ ম্যাচ কিনা। উই আর নট হিয়ার টু জাজ দিস। আমরা এটার উপসংহার কেন টানবো যে এটা সাকিব আল হাসানের লাস্ট ম্যাচ? সাকিব আল হাসান তো বলেছেন ঢাকায় বাংলাদেশে তার লাস্ট ম্যাচ হবে। সো আমরা কেন এখন স্বপ্রণোদিত হয়ে তাদেরকে বিদায় ঘোষণা দিয়ে দিচ্ছি? এটা তো আমাদের রাইট না, আমাদের কাজও না এটা। সো ওই জায়গা থেকে মিডিয়ার একটা দায়িত্ব আছে গঠনমূলক সমালোচনা করা। আপনি সাকিব হতে পারে সমালোচনা, তার লাস্ট ম্যাচ হতে পারে, তার বলে কি তাকে সমালোচনা করবেন না? দ্য ওয়ে হি গট আউট ইন বোথ দ্য ইনিংস, এটা তো সমালোচনার কথা। আমি কোথাও দেখিনি তার ব্যাটিং নিয়ে কিছু বলা হয়েছে, মুশফিকের ব্যাটিং নিয়ে কোথাও কিছু বলা হয়েছে আমি দেখিনি। মুশফিক পুরো সিরিজে ফ্লপ, কেউ কিছুই বলেন নাই। ক্যাপ্টেন শান্ত একটা 80 করেছেন, তার রেসপন্সিবিলিটির অভাব, কেউ কিছুই বলে নাই। আমরা আসি এখন শুধু ওই ইন্ডিভিজুয়াল হিরোইক্স গ্লোরিফাই করা, আমাদের প্রাপ্তি কী এগুলা নিয়ে এই করা, আমাদের মানে 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 আমরা একটা অজুহাত দাঁড় করাতে চাচ্ছি যে ঠিক আছে বাদ দাও বাংলাদেশের সে কী হচ্ছে, বাট সাকিব আল হাসানের তো এটা লাস্ট ম্যাচ, তো এটা নিয়ে আমরা বিরাট কোহলি সাকিবকে ব্যাট দিলেন, এগুলা নিউজ আমাদের। দের ইজ নট আ সিঙ্গেল পয়েন্ট যেখানে আমাদের ব্যাটারদের নিয়ে পিন পয়েন্ট করা হয়েছে যে প্রবলেমটা কোথায়, কেন রেকটিফাই হচ্ছে না। ব্যাটিং কোচকে একটাবারও কেউ কাঠগড়ায় দাঁড় করায় নাই যে ব্যাটিং কোচের দায়িত্বটা কি আসলে এখানে, ব্যাটিং কোচ কি করছেন, যে আমাদের ব্যাটাররা ওই চিন্তাধারায় নাই কেন। কোচকে কেউ ব্লেম করছে না যে কোচের অ্যাকচুয়ালি প্ল্যানটা কী ছিল। আমরা প্লেয়ারকে ডাইরেক্ট ঢালাওভাবে দোষারোপ করছি, বাট এটা কিন্তু পুরো টিমের দোষ, পুরো টিম ম্যানেজমেন্টের দোষ, আমাদের চিন্তাধারার দোষ। আমরা ইন্ডিয়ার সাথে খেলছি, এর জন্যই আমরা বলবো যে আমরা হেরে গেলাম, হারবই তো, ভালো টিম। দিস ইজ নট দ্য ওয়ে ইউ প্লে অ্যান ইন্টারন্যাশনাল গেম। আপনি তো গেছেন খেলতে জিততে, আপনি যদি হারেন, হারার পরও বলেন যে আমি খুশি, খুশি হওয়ার মতো কি কিছু ছিল? না, আমরা তো নিশ্চয়ই জিততে চাইনি, আমরা একটু ভালো খেলা, হ্যাঁ মানে আমাদের তো আশা আরো ছোট। হ্যাঁ মানে আমরা একটু ভালো খেলা দেখতে চেয়েছিলাম যে অন্তত ইন্ডিয়ার সাথে ফাইট করবে। এবং আপনি যেটা বলছিলেন এই কোশ্চেনটা আপনাকে আমি করতাম যে পুরো সাকিব এসে পুরো বাংলাদেশের পারফরমেন্স, ব্যাটারদের পারফরমেন্স, টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং সব কিছু কিন্তু এখন ঢাকা পড়ে গেছে, সাকিবকে নিয়ে সবার এখন আলোচনা বেশি হচ্ছে। কিন্তু তার আগে আপনি যখন আমি জিজ্ঞেস করছিলাম বাংলাদেশের পারফরমেন্স, আপনি ইনকনসিস্টেন্ট বলছিলেন। যদি আমরা দেখি মুমিনুল 100 করলেন, সেকেন্ড ইনিংসে এসে কোনো রান নেই। মিরাজ এবং লিটন পাকিস্তানের বিপক্ষে ভালো করেছেন, এই সিরিজে বলার মতো কিছুই নেই। শান্ত তো আউট অফ দ্য ফর্ম, একটা 80 আছে, বাট তারপরেও তার আউটের ধরন নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু তারপরও অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তো তার দায়িত্বটা আরও অনেক বেশি থাকার কথা। ব্যাটাররা সবসময় এরকম মানে অন অ্যান্ড অফ কেন হয়ে যান? মানে জয়সওয়ালকে আমরা দেখলাম ফার্স্ট ইনিংসে রান করলেন, সেকেন্ড ইনিংসেও হাফ সেঞ্চুরি করলেন, অন্তত একটা
ধারা তো বজায় রাখছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে এটা আসলে কেন হয় না? মানে ওই 4-5 ইনিংস পর একটা একটা হচ্ছে যে নিজের স্ট্যান্ডার্ডটা খুব লো, আমাদের ক্রিকেটারদের স্ট্যান্ডার্ডটা খুব লো, বারটা খুবই নিচে আমাদের। আমরা ভাবি যে দলের মধ্যে সর্বোচ্চ করলে বেঁচে গেলাম, এনে সর্বোচ্চটা 30 হলেও বেঁচে গেলাম। সবাই তো ফেল করেছে, তো আমার উপর একা কেন ব্লেম করছে? আমাদের মেন্টালিটি হলো এইটা। আমরা কখনো পজিটিভ ওয়েতে ভাবি না যে না আসলে আমার দায়িত্ব আছে, অন্যরা কি করছে জানি না, নামের পাশে তো আমার নামটা লেখা। মুশফিকুর রহিম পাকিস্তানে খুব ভালো ইনিংস খেলেছেন, খুব ভালো ব্যাটিং করেছেন, ইন্ডিয়া এসে মুশফিকুর রহিমের পাশে কি আছে? এটা তো মুশফিকের স্ট্যান্ডার্ডটা লো করলো। যদি আমি বলি নাজমুল হোসেন শান্তর কথা, কি করেছেন? তার নামের পাশে নামটা তো তার, খেলছি বাংলাদেশের হয়ে, বাট নিজেই ছাড়িয়ে যায়। রাইট, নিজের একটা তো সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, এই জায়গাগুলো কোথায়? আমি তো এগুলো কিছু দেখি না। আমাদের মধ্যে ওই অ্যাকাউন্টেবিলিটিটা নাই। আমি বারবার এর জন্যই বলছি যে আমাদের মধ্যে ওই যে জাগার হারানোর ভয় বা একটা নিজেকে দলে প্রতিষ্ঠিত করার ইচ্ছা বা ওয়ার্ল্ড স্টেজে নিজেকে টপ 10-এর মধ্যে দেখা, আমাদের মধ্যে ওই চিন্তাধারা নাই। আমাদের মধ্যে চিন্তাধারা হচ্ছে যে মানে অন্যদের থেকে ভালো করেছে কিনা। আমার লাস্ট 5 ম্যাচ দেখেন না আপনি, আমার অ্যাভারেজ দেখেন না আপনি। আমি যে একটা 100 মারছি তখন তো কিছু বললেন না ভাই। বলছি তো তখন, আপনি ভালো খেলছেন বলছি। তো আপনি দেখেন জায়সওয়ালের মতো প্লেয়ার, তার হাঙ্গারটা দেখেন আপনি। একটা প্লেয়ার দলে ঢোকার পর থেকে কোনো ইনিংস বাদ যায় না যেটাতে 50 মারেননি টেস্ট ক্রিকেটে। এটা কি ফাইজলামি কথা নাকি? মানে তার তো একটা ম্যাচ ফ্লপ হইলেই বা কি, এখন যদি তার একটা ম্যাচ ফ্লপ হয় তাই বা কি, বাট না, তার ভিতরের হাঙ্গারটা হলো যে না আমি কেন ফ্লপ করব, আমার যেহেতু ভালো প্যাচ চলছে আমি এটাকে লম্বা করি না কেন। আমাদের ওই সেন্সটা যতদিন না গ্রো করবে, আমাদের ক্রিকেটিং কালচারটাও ডেভেলপ হওয়া দরকার। ক্রিকেটিং কালচার বলতে আমি এটা বলছি না যে সারাক্ষণ ক্রিকেট নিয়ে ভাবো, এই করো ওই করো, বাট একটা প্রপার প্ল্যানিং। রাইট, মানে আজকের দিনে আমাদের উচিত যে আমাদের ব্যাটিং নিয়ে কথা বলা, আমাদের দলের গেম প্ল্যান নিয়ে কথা বলা, বাট আমরা কথা বলছি অন্য অন্য বিষয় নিয়ে। আমাদের টপিক ডিফারেন্ট। আমাদের দেশে দেখবেন যে প্রত্যেক দিন একটা করে নতুন টপিক হয়, আমরা ভুলে যাই কিন্তু আসল টপিকটা কি, মেন ইস্যুটা কি। আমাদের ফেসবুকেও দেখবে প্রতিদিন একটা নতুন টপিক, দেশে একটা নতুন টপিক চলছে, ওটা নিয়ে সময় নষ্ট করছে সবাই, কিন্তু আসল জায়গায় কেউ কাজ করে না। জাস্ট কোনো রকমের সময়টা পার করে দিয়ে আবার যখন আসবে তখন আমরা T20 নিয়ে বলা শুরু করব, T20-তে আমরা ফাটাই দিব, এই করব ওই করবো। আমি আজকে বলে রাখলাম একটাও T20 জিতবে না বাংলাদেশ যদি এই মেন্টালিটি নিয়ে ক্রিকেট খেলে। না সেটাই, কারণ টেস্টের শুরুর দিকে আপনি অনেক আশাবাদী ছিলেন। দেখেন আমি আমার জায়গায় আমি কাজ করি, আমি একটা প্রফেশনে আছি, আমি প্রথম 1 বছর 2 বছর হয়তো মিডিওকার বা আমি শিক্ষানবিশ, শিখছি 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছরের সময় কি আমার অফিস বলবে না যে এখন তো তোমার থেকে আমি একটু বেটার এক্সপেক্ট করি? আমরা টেস্ট ক্রিকেট খেলতেছি 22 বছর 23 বছর হয়ে গেছে, আমরা খালি অন্যদেরকে ব্লেম দিয়ে চলে আসলাম। আমাদের ঘরোয়া ক্রিকেট ভালো না, আমাদের অবকাঠামো ভালো না, আমাদের বোর্ড ভালো না, আমাদের কোচ ভালো না, আমাদের ফ্যাসিলিটি নাই। এত কিছুর পরও তো এই ক্রিকেটার যারা খেলছে তারা কি বলতে পারবে যে তারা দেশের সবচেয়ে ভালো না? অবশ্যই তারা দেশের সবচেয়ে ভালো, সেরা বলেই তো তারা যাচ্ছে। রাইট। তারা কি বলতে পারবে তাদের টাকা পয়সা কম দিচ্ছে? তারা কি বলতে পারবে যে তাদের ফ্যাসিলিটি ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে তারা কম পাচ্ছে? তাহলে প্রবলেমটা কোথায়? কেন অন্যদের উপর ব্লেম চাপিয়ে নিজে বাঁচার এই চিন্তাধারাটা চলবে কতদিন? আমি গতকাল বলছিলাম যে যতদিন পর্যন্ত আমরা দলীয় ব্যর্থতা, ইন্ডিভিজুয়াল হিরোইক্সকে ঢাকার জন্য, মানে ইন্ডিভিজুয়াল হিরোইক্স দিয়ে দলীয় ব্যর্থতা ঢাকবো, ততদিন পর্যন্ত আমরা এইসবেই মানে আমরা উলঝায় থাকবো, আমরা এটা নিয়েই ব্যস্ত থাকবো, আমরা এগুলো নিয়েই আগাতে থাকবো। আমাদের একটা দুইটা প্রাপ্তি নিয়ে আমরা খুব বড়াই করব, অন্য অন্য দেশের মানুষজন হাসবে আমাদের দেখে যে টিম হারছে তাও দেখো ওরা কি খুশি। মানে এদের মধ্যে তো কোনো সেলফ রিয়েলাইজেশনই নাই। মানে আমি আজকে অনেক হার্শ হয়ে যাচ্ছি কিনা জানি না, বাট আমি খুব হতাশ, মানে হারবই তো ভাই, আমি জানি তো আমি হারবো। ইন্ডিয়ার সাথে খেলা কে এক্সপেক্ট করছে জিতবে? বাট কোনো রকমের ফাইট নাই। একটা টেস্ট ম্যাচ 2 দিনে খেলা, রেজাল্ট বের হয়ে গেল, আজকে তো প্রায় আরো অর্ধেক দিন ছিলই বাকি ছিল, মানে হিসাবে কিন্তু 1.5 দিনে আমাদেরকে হারাইছে। এর থেকে মানে হতাশাজনক কি হতে পারে? সেটাই অবশ্যই। এবং এই যেটা বলছিলেন যে এই আলোচনা বাদ দিয়ে সবাই সাকিবকে নিয়ে তাকে সংবর্ধনা, বিরাট কোহলির ব্যাট উপহার দেয়া, এখানে আসলে মিডিয়ারও নিশ্চয়ই অনেক বড়, হ্যাঁ মিডিয়ার দায়িত্ব তো আছেই ভাই। দেখেন এখন মিডিয়া হাউসগুলোরও কিছু মানে এইটা কি, মানে লিমিটেশনটা কি, যখন অন্যান্য হাউসগুলোও দেওয়া শুরু করে ওই হাউসও মনে করে যে আমরা না দিলে তো আমরা পিছিয়ে গেলাম, আমাদেরও এটা দেয়া দরকার। তো আলটিমেটলি পাবলিকের নিউজ ফিডে ওই একটা নিউজই ঘুরতে থাকবে।
সাকিবকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি, সাকিবকে শেষ ম্যাচে সংবর্ধনা দেওয়া হলো, কেন দেওয়া হলো না? দিস ইজ নট ইম্পর্টেন্ট। যদি সংবর্ধনাটা ইন্ডিয়ান সাংবাদিকরা দিত আমি বুঝতাম যে না, অন্য দেশের সাংবাদিকরা রেসপেক্ট দিয়েছে আমার দেশকে। আমার দেশের সাংবাদিকরাই আমার দেশের প্লেয়ারকে বিদেশের মাটিতে আমরা জোর করে বলে দিচ্ছি এটা তার শেষ ম্যাচ, তাকে সংবর্ধনা দিয়ে দিলাম। যদি সাকিব লাস্ট ম্যাচ ঢাকায় খেলে তাহলে কি হলো? এখনো তো অনেক সময়, যেটা একটা আইটেম বাড়লো, কন্টেন্ট বাড়লো, বাট আলটিমেটলি কিন্তু মানে কোনো কাজের কাজ কি হলো? আমাদের ক্রিকেটের কোনো লাভ হলো? এই সংবর্ধনাটা ক্রিকেট বোর্ডের দেওয়ার কথা, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দেওয়ার কথা। যদি তারা দিতে চাইতো, তারা মনে করে নাই, তারা দেয় নাই, কারণ তারা জানে এটা তার লাস্ট ম্যাচ না। আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা সাকিবের লাস্ট ম্যাচ হতে পারে, এই তার শেষ বিদায় বিদেশের মাটিতে, কিন্তু হ্যাঁ শেষ হাঁটছেন, কানপুর কাঁদছে। sick and tired of this. আমাকে হয়তো অনেকে গালিগালাজ করবে এখন, কিছু একটা বলবে আমি সাকিব হেটার কিনা। আই এম হিজ ফ্রেন্ড। আমি সবাইকে ক্লিয়ার করে বলতে চাই আমি তার সাথে ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি, আমি ওকে অনেক ভালোভাবে চিনি। ওরও এইসবে আসলে মানে কিছু যায় আসে না, মানে বাট রেসপেক্টের জায়গায় তো রেসপেক্ট পাবে, রেসপেক্ট তো কেউ জোর করে নেয় না। বাট যার যার জায়গায় তার তার কাজটা করুক, এই অন্য কিছু নিয়ে না ভেবে একটু মানে কনস্ট্রাকটিভ আলোচনা করেন কিভাবে দেশের ক্রিকেটের উন্নতি হয়, অ্যাকাউন্টেবিলিটি বাড়ান, সিলেক্টরকে কোয়েশ্চেন করেন, টিম ম্যানেজমেন্টকে কোয়েশ্চেন করেন, বিসিবিকে কোয়েশ্চেন করেন যে এই ফলাফলের জন্য দায়টা কার। একটা কমিটি গঠন করান বা অ্যাটলিস্ট একটা রিপোর্ট দিতে বলেন এই সিরিজে হারের পিছনের রিজনটা কি। যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি না থাকবে আমরা একটা দিয়ে আরেকটা ঢাকতে থাকবো, এভাবেই চলতে থাকবে, ক্রিকেটের অ্যাকচুয়াল উন্নতি হবে না আমাদের। কিন্তু অমিয় ভাই একটা জিনিস খেয়াল করেছেন কিনা, পাকিস্তানের সাথে আমরা যে সিরিজটা জিতলাম, অবশ্যই এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কিন্তু দেশে আসার পর যা হলো মানে ক্রিকেটারদের নিয়ে কত টাকা জানি দিল 3 কোটি 3 কোটি টাকা 3 কোটি টাকা। তো এখন যে প্লেয়াররা খারাপ করলো তাহলে কি তাদের ম্যাচ ফি কাটা হবে? অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু ইনজাস্টিস। মানে অন্য স্পোর্টের সাথে যদি কম্পেয়ার করেন, হ্যাঁ বিসিবি নিজের অনেক টাকা আছে, টাকা দিচ্ছে, ভালো কথা, এই করছে ওই করছে, বাট অন্য স্পোর্টগুলোর কথা চিন্তা করেন যারা সারা বছর এত কষ্ট করে 20,000 25,000 টাকা পায়, মানে অনেক ভালো পারফর্ম করার পরও দেশের নাম তো ওরাও উজ্জ্বল করে, আমরাও ক্রিকেটাররাও উজ্জ্বল করে। তাহলে ক্রিকেটাররা যে এত বেশি পাচ্ছে, বিনিময় কতটুকু দিচ্ছে? একটা ম্যাচে আকাশে আর একটা ম্যাচে পাতালে। I don't get it, man. I really don't get it. এটাই বলছিলাম যে আমরা অবশ্যই আমাদের হিস্টোরিক উইন অনেক বড় টেস্ট, আমাদের টেস্টের ইতিহাসে, তারপরে তাদেরকে এত সংবর্ধনা, বোর্ড কর্তারা এয়ারপোর্টে গেলেন, ফুল নিয়ে ফুল দিলেন, তারপরে আবার ক্রীড়া উপদেষ্টা এবং এমনকি প্রধান উপদেষ্টা তাদেরকে ডাকলেন, উপহার, বিসিবির উপহারটা তার মাধ্যমে তুলে দেওয়া হলো। এরপরে আমাদের এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি ছিল এটার কারণে। এখন কি আপনার কাছে মনে হচ্ছে যে আসলে পাকিস্তানের সাথে আমাদের ওই জয়টা ফ্লুক ছিল? আমি ফ্লুক বলবো না, বাংলাদেশ ভালো খেলেই জিতেছে, কিন্তু আমাদের কনসিস্টেন্সির অভাব আছে। এটা হলো গিয়ে সবচেয়ে মানে আসল কথা, মোদ্দা কথা এটাই। আমাদের ক্রিকেট নিয়ে আমরা গভীরভাবে ভাবি না। আমরা যখন ভালো করি তখন আমরা রিল্যাক্স হয়ে যাই, তখনই কিন্তু একটা মানুষ সফলতা পেতে যত না কষ্ট, সফলতাটা ধরে রাখা তার চেয়ে বেশি কষ্ট। আমরা এটা বুঝি না। আমাদের কাছে মনে হয় যে সফল হয়ে গিয়েছি মানে এখন অটোমেটিক সব ভালো হবে। এটা তো এরকম না। এই জিনিসটাই আমাদের কবে আসবে আমি জানি না, বাট আমাদের সবারই এখন আরেকটু মানে সেন্সিবল হওয়া উচিত, আরেকটু বেশি মানে সিরিয়াসলি ভাবা উচিত যে সামনে সাউথ আফ্রিকা সিরিজ আসতেছে, টেস্ট ম্যাচ আবার ঘরের মাঠে, আমরা কি স্ট্র্যাটেজি নিয়ে খেলবো, আমাদের চিন্তাভাবনা কি, এটা নিয়ে ভাবা দরকার। রাদার দেন এখন টি-20 শুরু হয়ে যাবে তো সবাই টি-20 নিয়ে বিজি হয়ে যাবে, টি-20 নিয়ে সবাই অনেক কথা বলবে, এই করবে ওই করবে, বাট আমরা টেস্ট ক্রিকেটে কোথায় আছি এটা নিয়ে ভাবা দরকার। সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া দরকার, এই প্লেয়ারদের মধ্যে থেকে বেস্টটা কিভাবে বের করে আনা যায়, কারণ এরাই তো বেস্ট ভাই, এদের বাইরে খুব একটা নাইও যে, তো এদের মধ্যে ওই তাড়নাটা কিভাবে জন্মানো যায় এটাও আমাদের ভাবা দরকার। ওই প্লেয়ারদের সাথে কথা বলা দরকার যে তোমরা আসলে মানে তোমাদের প্রবলেমটা কোথায়, সাডেনলি কি পিচ খারাপ হয়ে গেল, সাডেনলি তোমাদের টেকনিক নষ্ট হয়ে গেল, সাডেনলি কেউ কি তোমাদেরকে কোনো প্রেশার দিয়েছে, এরকম কিছু মানে কিছু কি কোনো প্রবলেম আছে কি না, এগুলা বলা দরকার। ওই যে একটা অদৃশ্য একটা ছায়ার মতো যে হ্যাঁ আপনি বুঝবেন না আমরা যে কি প্রেশারে আছি, এইসব কথা না বলে কি প্রবলেম বলেন, দেন উই ক্যান সর্ট ইট আউট।
শান্ত একটা কথা বলেছেন যে পাকিস্তান সিরিজে ভালো খেলার পেছনে একটা বড় রিজন ছিল যে ফোন কল আসতো না। তাহলে এই সিরিজে ফোন কল এসেছিল? উই নিড টু নো দ্যাট। নিশ্চয়ই ভালো খেললে তো আসলে এত সমালোচনা, মানে হারাটাই আসলে অবভিয়াস। আমরা ভারতের বিপক্ষে জেতাটা এতটা সহজ না। নাম্বার 1 টিম তারা, টেস্টে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দাবিদার তারা। তাদের বিপক্ষে আসলে আমাদের বা সাধারণ দর্শকদের চাহিদাটা অন্তত ছিল যে অন্তত ভালো খেলা, যে ভালো খেলাটাও আসলে বাংলাদেশ খেলতে পারে নাই। এখন তো টি-20 সিরিজ, মানে আমাদেরও তো টি-20 নিয়ে আবার আলোচনা করতে হবে, রাইট? কি করব মানে সেটা কিন্তু টেস্ট কিন্তু ওই আজকের পরেই চাপা পড়ে গেল, ব্যর্থতা, সাফল্য তো নেই, ব্যর্থতার গল্প সব চাপা পড়ে গেল। এখন টি-20 সিরিজ আপনি বলছিলেন যে আমরা আসলে একটা ম্যাচও হয়তো বা জিতবো না, মানে এটা এই কথাতেই আপনি থাকবেন আবারও? হ্যাঁ, আমার মনে হয় যে মানে এই লেভেল অফ থিঙ্কিং থাকলে ক্রিকেটে টি-20তে হয়তো এক দিন জিতে যাওয়া যাবে। আমি বলবো না যে বাংলাদেশ একদম লিখে দিলাম জিতবে না, বাট একটা হয়তো টি-20 জিতে গেলেও জিতে যেতে পারে, বাট দ্যাট উইল বি মানে গিভেন ডে যে ইন্ডিয়া খারাপ খেললো, আমরা ভালো খেললাম, এই উসিল্লায় আমরা হয়তো জিতে যেতে পারবো। বাট আমাদের যে টি-20 টিম গড়া হয়েছে ওইটার মধ্যে কোনো দূরদর্শিতা নাই যে আমি বলবো যে না এই সিরিজটা হারলেও আমাদের সামনে প্রোগ্রেস হওয়ার একটা সুযোগ আছে, আমরা নতুনভাবে শুরু করছি। আমরা যেখানে ছিলাম ওখানেই আছি, টি-20তেও সেম। আমরা বলছি যে ওদের সব তরুণ দল, এই দল ওই দল, ওরা সব আইপিএল খেলা প্লেয়ার ভাই। আইপিএলের সবচেয়ে টপ পারফর্মাররা কিন্তু এই দলে। আমাদের প্লেয়ারদেরকে কেন আইপিএলে নেয় না, এটা নিয়ে আমরা কান্নাকাটি করে মরে যাই। কেন নিবে? মানে তুমি ইন্ডিয়ার এগেন্সে কি করছো যে তোমাকে নিবে? একটা ভালো পারফর্ম করে কনসিস্টেন্টলি এক ম্যাচ খেললে কেউ নেয় না, এক ম্যাচ খেললেও পরের 2 ম্যাচে ভালো করলো না, তাকে নিবে না। টিম যারা করে তাদের কিন্তু অনেক ক্যালকুলেশন থাকে, একটা টিম আইপিএলের যারা টিম করে ওদের মাথায় অনেক কিছু থাকে, এই প্লেয়ারটাকে নিয়ে ফিউচার ইনভেস্টমেন্ট করা যাবে নাকি, অমুক দলের বিপক্ষে অমুক বোলিং এগেনস্টের বিপক্ষে ওকে আমরা কিভাবে ইউজ করব, অমুক ব্যাটিং অপোজিশন এগেনস্টে এই বোলারটাকে আমরা কিভাবে ইউজ করব। ইটস জাস্ট যে সে বাংলাদেশের একজন আছে, আমি সিম্প্যাথি করে তাকে নিয়ে নিলাম, বাংলাদেশের মার্কেটটা ধরতে হবে, এটা শুরুর দিকে করতো, এখন এটাও করা বন্ধ করে দিছে ইন্ডিয়া। কারণ আলটিমেটলি ওই প্লেয়ারটা বোঝা হয়ে দাঁড়ায় দলের জন্য। একে তো টাকা দেয়, তারপর বোঝা হয়ে দাঁড়ায়, তারপরে গিয়ে মানে বাংলাদেশ থেকেও ক্রিটিসিজম আসে, কেন খেলায় না, কেন খেলায় না। যখন খেলায় ওই প্লেয়ারটাই টিমটাকে হারায়। না, ওরা তো নিশ্চয়ই একটা ইনভেস্টমেন্ট করে, সেটা একটা লভ্যাংশ পেতে চায়, মানে এটা পারফরম্যান্স। একটা প্লেয়ারকে টাকা দিয়ে কেন কেনে? ওর থেকে পারফরম্যান্সের জন্যই তো। শুধু তো ফেসবুকে দিবে আর বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের জনগণ খুশি হবে, এইটা কোনো বিজনেসই না। আমরা ভাবি যে হ্যাঁ অনেক কিছু, বাট আফগানিস্তানের প্লেয়াররা কেন চান্স পায় এত আইপিএলে? পারফর্ম করে দেখেই তো চান্স পায়, তাদের কাছে আউটকামটা বেশি পায়। এক্স্যাক্টলি, মানে আমাদের থেকে জিম্বাবুয়ের মতো টিমের থেকেও 2-1 প্লেয়ার যায় আইপিএলে, রেগুলার খেলে। আমাদের থেকে কেউ খেলে না। সাকিব খেলতেন একটা সময়, বাট এছাড়া তো আর কেউ ওরকম দেখিনি কনসিস্টেন্টলি ইন্ডিয়াতে গিয়ে আইপিএল খেলতে বা খুব ভালো পারফর্ম করতে। এই জায়গাগুলোয় আপনি রেসপেক্ট আর্ন করে নিতে হবে। আপনি জোর করে বলবেন হ্যাঁ আমাকে রেসপেক্ট দাও না কেন, আমাকে রেসপেক্ট দাও না কেন, এভাবে কেউ রেসপেক্ট পায় না। রেসপেক্ট পেতে হলে প্রতিপক্ষর সমীহ পেতে হবে। এই টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ ড্র করতো তাহলে কিছুটা হলেও রেসপেক্ট পেতো বাংলাদেশ টিম। ওরা অ্যাটলিস্ট বলতে পারতো যে না আমরা যে চান্সটা নিয়েছিলাম, অ্যাটলিস্ট ওরা এত বাজেও টিম না যে আমরা 1.5 দিনে ম্যাচ জিতে যাব। এখন তো বলবেই যে আমরা তো মানে এত বাজেই টিম, তাদের এগেনস্টে খেলা মানে নেক্সট টাইম ফুল ফ্লেজেড টিম খেলাবে না। তারা জানবে যে এই দলের এগেনস্টে আমাদের বি টিমও খেললেও জিতবে। সো নেক্সট টাইম বিরাট কোহলিকে রেস্ট দিবে, রোহিত শর্মাকে রেস্ট দিবে, তখন আমরা বলবো বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে ইন্ডিয়া। হালকাভাবেই নিবে, কারণ ওদের টপ প্লেয়ারদের একটা লাইফ লাইন আছে, ওগুলাকে তারা ছোট দলের এগেনস্টে ব্যবহার করে তার লাইফ লাইন কমাবে না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড উই নিড টু অ্যাকসেপ্ট ইট। না অবশ্যই, এবং আবার তখন হয়তো আমাদেরও লিখতে হবে যে এত বছর পর আবারও আমরা খেলতে যাচ্ছি ভারতে। হ্যাঁ, নেক্সট টাইম কবে ডাকে দেখেন। না, অনেক হতাশার গল্প এবং হতাশার কথা, অনেক সমালোচনা, এবং এগুলো আসলে হওয়াটাই উচিত না। দেখেন পলক, আমরা মানে এখন যদি আমি খুব ভালো ভালো কথা বলি, বাংলাদেশের অনেক কিছু শেখার আছে, বাংলাদেশের কিছু পজিটিভ আছে, সাকিব আল হাসানের 4 উইকেট আছে, মমিনুলের 100 আছে, এই আছে ওই আছে, বললে হয়তো পাবলিক আমাকে গালি দিবে না, বললে হয়তো পাবলিক আমি সবার কাছে ভালো থাকলাম যে হ্যাঁ মানুষটা তো অনেক ভালো, বাংলাদেশ ক্রিকেটের অনেক ভালো চায়, এই চায় ওই চায়। বাট আমি যদি সত্যি কথা না বলি তাহলে তো দেশ মানে আমি অ্যাকচুয়ালি ফ্যাক্টটা বললাম না। আমি যদি এখন সত্যি কথা বললে অনেকে আমাকে বলবে সাকিব হেটার, বাংলাদেশ ক্রিকেটের হেটার, ওই হেটার এই হেটার। বাট আলটিমেটলি আমি কি খারাপ চাচ্ছি?
আমি আমি কি খারাপ চিন্তাতে এই কথাগুলো বলছি? কেউ যদি আপনার ভুল ত্রুটি দোষ ত্রুটি না শুধরে দেয়, যদি আপনার খারাপকেও ভালো বলে, আপনার মধ্যে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আপনিও ভাবেন না তাই তো, আমি তো ভালোই মনে হয়, হ্যাঁ এইবার হয়তো হয়নি, পরের বার হবে, বাট আপনি আপনার জায়গা মতো গিয়ে কাজ করলেন না, কারণ আপনার মধ্যে ওই থিঙ্কিংটাই গ্রো করবে না যে আপনার আসলে অনেক কাজ করার আছে। যতদিন পর্যন্ত আমরা এইভাবে কনস্ট্রাকটিভ আলোচনা না করব, নিউজিল্যান্ড ক্রিকেট কোথায়? নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থকদের কথা শুনেন, নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া পড়েন আপনি, ওরা যে কিভাবে কথাগুলো বলে, কিভাবে সমালোচনা করে, দেখার মতো। শুধু নিউজিল্যান্ড না, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই দেশগুলো তো অতটা গ্ল্যামার না, মানে ইংল্যান্ডের কথা বাদ দেন, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এরা কিন্তু বাংলাদেশ থেকে কম লাইমলাইট পায় ওদের দেশে। ক্রিকেটটা ওদের দেশে এত বড় কিছু না, বাট তারপরও কেন ওদের দর্শক সমালোচনা করে, মিডিয়া সমালোচনা করে? জাস্ট বিকজ দেশটা যাতে ভালো কিছু হয়, এবং দে থিঙ্ক যে আমরা বেস্টই হ্যাঁ। আমাদের হয় কি যে আমাদের ইন জেনারেলি আমাদের লাইফে বাংলাদেশ হিসেবে প্রাপ্তি অনেক কম, সব জায়গাতে, আর্থসামাজিক বলি, সোসাইটি বলি, সব জায়গাতেই কিন্তু আমরা কোনো না কোনোভাবে পিছিয়ে। সো আমরা যখন ছোট ছোট জিনিস একটু পাই, ওটাকে আমরা অনেক বড় করে তোলার চেষ্টা করি। এটা তো হয় কি যে মানে 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 শর্ট টার্মে আমরা হয়তো মনে মনে খুশি হব, বাট লং টার্মে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো গ্রোথ হবে না। কিন্তু আমাদের প্রবলেমের যে জায়গা, গোড়াটা কোথায়, এটা বের করে জানা দরকার। না, কিন্তু আমরা আসলে হয়তো আলোচনা করতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু সদিচ্ছাটা যে জায়গাটা থেকে আসা দরকার, প্ল্যানিংটা যে জায়গা থেকে আসা দরকার, সেই জায়গাটা থেকে কি আসলে আসে প্রপার প্ল্যানিং? মানে আমরা তো কিছু হলে হারে সব দায় হাথুরুর, অথচ আমরা যে পাকিস্তানে সিরিজ জিতলাম সেখানে হাথুরুকে দিলাম না। মানে এই যে একজনকে দাঁড় করিয়ে দেয়া, ব্লেম করা, কিন্তু স্কেপগোট করা, ইয়েস। তো এই ব্যাপারটা আসলে থাকলে আসলে উন্নতি কি সম্ভব? মানে নিশ্চয়ই বোর্ডেরও ওইভাবে চিন্তা করা দরকার, ওই ধরনের থিঙ্কিংটা দরকার আমাদের সমালোচনার থেকেও, এবং ওই যে স্কেপগোট করা, কাউকে একটা ঢাল হিসেবে দাঁড় করানো, সেই চেষ্টাটাও তো নিশ্চয়ই মানে যতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখে টিম ম্যানেজমেন্ট, বিসিবি ডিসিশন নিবে, সোশ্যাল মিডিয়ার পাবলিক সেন্টিমেন্ট কি এইসব ভেবে ডিসিশন নিবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলবে। আমরা বাইরের থেকে কথা বলার যারা কথা বলবে, কিন্তু যার কাজ যেখানে যেটা করার তাদেরকে সেটা রাইটলি করতে হবে। তারা যদি এখন ভাবে যে দর্শক কি বলল, ফেসবুকে কি নিয়ে কথা হচ্ছে, ওহো তাহলে এটাকে এখন থামায় দেই, তাহলে কিন্তু হবে না। আপনার কাজটা আপনাকে ঠিক মতোই করতে হবে। আপনি পাবলিক অপিনিয়নে খুশি করলেন, সব যাকে যাকে দলে চাই সবাইকে দলে নিলেন, তারপরও পারফরমেন্স এটাই হবে, তখন কাকে দোষ দিবেন? মানে তাই না? মানে প্লেয়ারদের কাজ হলো খেলা, ভালো খেলা। প্লেয়ারদেরকে মানে সাপোর্ট দেয়া না দেয়া এটা মিডিয়ার কাজ, দর্শকদের কাজ। এটা না দিলেও প্লেয়ারদের ভালো খেলা দরকার, করলেও বা ভালো করা দরকার। প্লেয়াররা এখন দেখি মানে বেশিরভাগ প্লেয়ারই খুব ইমোশনাল, ছোট ছোট ইতে মানে হ্যাঁ এইটা কেন বলছিলেন আপনারা, ওইটা কেন করছিলেন, এটা কেন বললেন না, ওটা কেন করলেন না, আপনারাই তো বলছিলেন এটা, আপনারাই তো এটা বলেন, প্লেয়ারদেরকে যা ইচ্ছা তাই বলেন, প্লেয়ারদেরকে একটু পাশে দাঁড়ান, এই করেন। কিভাবে পাশে দাঁড়াবে প্লেয়ারদের? ইভেন এরকমও শোনা যায় যে কোনো সমালোচনা সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকা বা প্লেয়ারদের কাছেও খারাপ হয়ে যেতে হয়। আমি এই যে এখন আমি ভালো ভালো মানে যৌক্তিক কথা বলতেছি, এই ভিডিওটা যখন প্লেয়াররা দেখবে, প্লেয়াররা আমাকে ভিলেন মনে করবে যে এই লোক তো আমাদের এগেনস্টে কথা বলে, একসময় আমাদের সাথে হ্যাঁ এই লোকের কোনো মানে ই দিবা না, এই লোককে ইন্টারভিউ দিবা না, এই লোককে এটা বলবা, এই লোক কিন্তু খারাপ কথা বলে, হ্যান ত্যান। যে তেল মারে তাকেই গিয়ে ইন্টারভিউটা দিবে। দিস ইজ দ্য কালচার। অথচ দেখেন যে মানে নর্মালি প্লেয়াররা দেখে যে কোন পত্রিকাটা বা কোন অনলাইন বা কোন চ্যানেলটা কনস্ট্রাকটিভ কথা বলে, উচিত তাকে তার সাথে কথা বলা, তাহলে ওটার মানে অ্যাকসেপ্টেন্সটা ভালো থাকে। এখন আপনার কাছের মানুষ দেখে আপনি তাকে ইন্টারভিউ দিলেন, সব সফট কোয়েশ্চেন করলো, হাফ বলে দিচ্ছে আপনাকে, আর আপনি 6-এর পর 6 মারলেন ইন্টারভিউতে, শুনতে খুব ভালো লাগলো, বাট আলটিমেটলি দ্যাট ডাজন্ট ওয়ার্ক। প্লেয়ারদেরকেও বুঝতে হবে যে প্লেয়াররা প্লেয়ারের কাজ করবে, সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবেই। এখন আপনি কোনো সাংবাদিক আপনার এগেন্সে সমালোচনা করলো দেখেই ওই সাংবাদিক খারাপ হয়ে গেল, এই দিস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। মানে এইভাবে হয় না। আমাদের সমর্থকদেরকে আমরা ডাইভার্ট করার জন্য মিডিয়া দেই, আমরা সমর্থকদেরকে যেটা গেলাই সমর্থকরা ওটাই গেলে,
এটাও একটা ফ্যাক্ট। আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই মুহূর্তে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট দেশের স্বার্থে, একজন ব্যক্তির থেকে বেশি একজন দল। আমি ওই দিনও বলছিলাম আমাদেরকে ওইভাবে ভাবতে হবে। আমি কালকে পত্রিকাগুলো দেখব, আমি আজকেও দেখব অনলাইনগুলো, যে অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ আলোচনা কয়টায় হয়েছে। আর উপর দিয়ে আজকে আমি একটা বলে রাখলাম কি নিউজ হবে কালকে সবচেয়ে বেশি। সাকিব কিভাবে শেষ সময়টা পার করলেন, কিভাবে বিরাট কোহলির সাথে তার কথা হলো, বিরাট কোহলি ব্যাট দিলেন, তারপর কিভাবে সমর্থকরা তাকে গ্যালারি থেকে থ্যাংক ইউ জানালেন, কিভাবে সাংবাদিকরা দেখলেন, আকাশ কিভাবে কাঁদলো কানপুরের, এই টাইপের। কিন্তু সাংবাদিকরা কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য, মানে বিসিবি যেটা করেনি সেটা কিন্তু করলো। মানে 18 বছর এখন যদি সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাস্ট টেস্টটা খেলে, এই সংবর্ধনাটা কি হাস্যকরে পরিণত হবে না? না, তখন এটা যুক্তি দেয়া যাবে যে বিদেশের মাটিতে শেষ ম্যাচ। এই যে এটা হলো এরকম যে 3 ফরম্যাট মিলিয়ে 5000 রান করলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, 3 ফরম্যাট মিলায় 5000 রান। ডুড, আমরা এইটা কে বানাইছে? এটা তো বাংলাদেশ থেকে হয়েছে। 3 ফরম্যাট মিলিয়ে এত রান করেছেন অমুকে তমুকে, এই সে, এটা একমাত্র বাংলাদেশের মিডিয়া দ্বারা সম্ভব। নো ওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড যে এই রেকর্ড করে যে 3 ফরম্যাট মিলায় 5000 রান হয়েছে, ওটা নিউজও হয়েছে। হাস্যকর। অমি ভাই, আপনাকে খুব বেশি হতাশ লাগছে ভাই। আমি আজকে কিন্তু উল্টা বলে দিব, তাড়াতাড়ি শেষ করো। আমরা আশা করব যে বাংলাদেশ টিম টি20তে ভালো কিছু করে, আশা করব আপনার মুখ থেকে ভালো কিছু শোনার আশায় থাকবে। দর্শক নিশ্চয়ই বাংলাদেশ দলকে আপনারা সবসময় সাপোর্ট করেন এবং এখনও করবেন। টেস্ট শেষ, এরপরে টি20 শুরু। বাংলাদেশ ভালো কিছু করুক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।